পরিস্থিতি, আমাদের ডক্টর ইউনূস তো এখন ফাঁসির কাস্টে যায় অবস্থা, একটা বিশ্লেষণ। এখন চলে যাই সারা কুক, ইউকের এই ডিপ্লোম্যাট বাংলাদেশ থেকে ব্রিটেনে গেলেন। আসলে অঞ্চলটা তারা যেভাবে ভাগ করে কূটনৈতিক করেন, কাজগুলো করেন, সেটার সেন্টার হলো দিল্লি। বাংলাদেশে হলো এক্সটেনশন, বাংলাদেশে কিছু কিছু কাজ হয়। আর সমস্ত কূটনৈতিক বলেন, অন্যান্য বিষয়ে পররাষ্ট্রনীতি বলেন, সমস্ত বিষয়ে ডিসিশন গুলো হয় আসলে এই দেশের, সেটা হলো দিল্লিতে। এখন আমি কি তাহলে শাক দিয়ে মাছ ঢাকছি? যদি আপনি সাংবাদিক বিষয়ে বলেন না, আমি ঢাকছি না। কারণ উনার ওইখানে যাওয়ার মৌলিক লক্ষ্য শুধু ভারত নয়, মৌলিক লক্ষ্য হলো যে তাকে ওই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মতন আর কি, তাদের লাগতো 6 মাস 9 মাস, এখন তারা ওইখানে গিয়ে একটু কথা বলে আসবে যে এই হলো ঢাকার পরিস্থিতি, আমাদের ডক্টর ইউনূস তো এখন ফাঁসির কাস্টে যায় অবস্থা, এবং সে অস্থির, এখন আমরা এইভাবে কিভাবে করতে পারি, এইভাবে আমি বলছি। এর কারণটা হলো, না হলে আপনার শ্রোতা মণ্ডলী হয়তোবা একটু ঝামেলায় পড়বে এই বিষয়ে, যে আসলে বাংলাদেশের বিষয়ে দিল্লিতে বসে কি আলাপ হবে। আমরা একটা বিষয় এখানে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের জন্মের সময়ও দিল্লি ইনভলভ ছিল। বাংলাদেশের সহযোগিতা এটা এমনি, এখন আমি ডক্টর ইউনূসের ভাষা একটু চুরি করে ব্যবহার করি, এটা এমনি আকাশ থেকে পড়েনি, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। এর অর্থ হলো যে পশ্চিমে যে বিষয়টা ঘটে, আমি বলবো যে সন্ত্রাসবাদী ঘটনা ঘটে, সেখানে বাংলাদেশের মানুষের সাথে সাংস্কৃতিক, সামাজিক, কৃষ্টি এবং সমস্ত কিছু মিলে আমাদের 1000 বছরের সম্পর্ক এই ভারতীয় উপমহাদেশে। সেখানে এই অঞ্চলে একটা স্থিতিশীল সরকার এবং একটা অসাম্প্রদায়িক সরকার এবং এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ বাঙালিদের যদি এখানে অবস্থান থাকে, তাহলে ভারতের পূর্বাঞ্চলে তাদের জন্য শান্তি থাকবে। এটাই ভারতের পররাষ্ট্র নীতি আমাদের বাংলাদেশকে নিয়ে, যার জন্য 71-এ মৌলিকভাবে আমরা বেশি প্রাধান্য পেয়েছিলাম। এখন বাংলাদেশ যদি সেই প্রাধান্য থেকে সরে যায়, তাহলে মনে রাখতে হবে, কাগজে যতই লেখা থাকুক যে বিষয়টা ছিল যে ইউনাইটেড ফোর্স, মানে যেদিন বাংলাদেশে ঢাকায় 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে, সেটা কাগজে কলমে সাইন, কাগজ সবকিছু থাকতে পারে, কিন্তু যেহেতু বাংলাদেশ সেখানে ঝামেলা করে, তাহলে ভারতের অন্য কোনো উপায় নেই সরাসরি, কারণ প্রেসিডেন্ট হাজার আমরা গিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এনে এখন আমার বাড়ির পাশে ওনাকে জেলে রাখা হয়েছে। এটা ভারত যদি কালকে আমার তো মনে হচ্ছিল যে ইউনূস সাহেবকে আমাদের ডিপ্লোম্যাটরা যদি পারতো প্রতিদিন কানে দিতে, যে দেখুন 2016 সালে প্যারিসে বসে বলছে আপনি একজন আপনি রাহু গ্রাস করেছেন পৃথিবীতে আপনার জয়লাভে। অতএব ডক্টর ইউনূসকে, এই আমার মনে হয় আমাদের সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে, ওকে ধরে নিয়ে আসো, এবং ওকে ধরে নিয়ে আসো, এটা যে হাস্যকর নয়, এটা যে সঠিক, এটা তো ভেনেজুয়েলার দেখলেন। অতএব সেই একইভাবে আমি বলছি যে ভারতের যে আজকে যে একটা নিউজ আসলো সর্বশেষ, যে ভারতের কূটনীতিবিদদের আত্মীয় স্বজনকে ঢাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, এসবগুলো আসলে ঢাকার পরিবেশ 12 তারিখের আগে আরো উত্তপ্ত হবে, পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে, আরো রক্ত ঝরতে পারে, কারণ তারা কিন্তু এই রক্ত ঝরার বিষয়টা, আপনি মনে হচ্ছে দেখি, আচ্ছা, রক্ত ঝরার বিষয়, নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত, এটা ইত্তেফাকের ফার্স্ট পেজে দেখছি আজকে 20 জানুয়ারি। অতএব এটা যুদ্ধের সময় ছাড়া তো এরকম হয় না। এটা এমন পরিস্থিতির জন্য মৌলিক দায়ী হলো বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকার, যাদের অবস্থা আমি যেভাবে প্রথম থেকে বলছি, প্রচন্ড অস্থিরতার মধ্যে তারা বিরাজ করছে। এই ছিল আপাতত আমার কাছ থেকে।
জি, আমি আপনার কথার মধ্যে কয়েকটা বিষয় চলে আসছে, অনেকগুলো বিষয়ই আমি আপনাকে প্রশ্ন করেছিলাম একটা, কিন্তু আপনি স্বপ্রণোদিতভাবে চমৎকারভাবে আপনার দক্ষতার মতোই আপনার স্বভাবসুলভভাবে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং বিশ্লেষণ দিয়ে ফেলেছেন। আপনাকে এই জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আগেই আমি এই যে আপনি বললেন ক্রিস্টেনসেন যে তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, যারা সেই ছবিটি দেখেছেন, ভিডিও দেখেছেন, আপনারা দেখবেন ক্রিস্টেনসেনও প্রচন্ড রকম উৎফুল্ল এবং তিনি খুব ঝরঝরা হাসি খুশি মুখে। তারেক রহমানও বেশ উচ্ছ্বসিত ছিলেন। এখন কেউ কেউ বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে যেহেতু এর আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক, যদিও বলা হয় বাণিজ্যিক প্রতিনিধি দল, তারা কিংবা আরো কেউ ইন্ডিয়ায় শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, এটি খবরে দেখেছি কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং আওয়ামী লীগের, বিএনপির, জামাতের বিভিন্ন মহলের সাথে কথা বলছেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একটা ইঙ্গিত দেখা যাচ্ছে, ক্রিস্টেনসেনের মুখে যে হাসি, এই হাসির আড়ালে কি অন্য কিছু থাকতে পারে কিনা? অর্থাৎ অনেকেই বলছেন এই নির্বাচনটি যেহেতু অনিশ্চিত, সেই ক্ষেত্রে মুখে হাসি থাকলেও ক্রিস্টেনসেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে কোনো পরিবর্তনের আভাস কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? যেহেতু আপনি যুক্তরাষ্ট্রে আছেন, স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে ঘনিষ্ঠতা আপনার আছে, আপনি এই নেপথ্যের কিছু জানাতে পারেন কিনা? এখানে আরো একটি ইনফরমেশন সংযোজন আমি করতে পারি। আমি এভাবে বলবো যে আমাকে ইনভাইট করা হয়েছে পাকিস্তানি একটি বড় সাংবাদিকরা পাকিস্তানের এই মুহূর্তের যে ইন্দো প্যাসিফিক জোনে কি হচ্ছে সকল সার্বিক বিষয় নিয়ে তারা একটা এই আমাদের ডিসিতে একটা করবে, আলোচনা করবে। সেখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি এখনো ভাবছি সেখানে যাব কিনা, কারণ বিষয়টা হলো বাংলাদেশ, যদিও সেখানে লেখা নেই বাংলাদেশ। আমি এই অনুষ্ঠানের শেষ হওয়ার পর আমি আমার ইনভাইটেশনটা আপনার সাথে শেয়ার করব এবং আপনি আমাকে ইনবক্স করে বলতে পারেন কি করা যায়। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে যাচ্ছে। কারণটা হলো, দেখুন, বাংলাদেশের যে প্রেক্ষিত তৈরি হলো সেটার এখন আর এটা সুস্পষ্ট পরিষ্কার, আমেরিকাকে যিনি উদ্বুদ্ধ করছেন এই কাজটা করার জন্য, সেটা দুইটা গোষ্ঠীও বলা যায়, দুইটা দল বলা যায়। একটা দলে একজন ব্যক্তি, তার নাম হলো ডক্টর ইউনূস। আরেকটা দলে হলো বাংলাদেশের পরাজিত রাজনৈতিক শক্তি, সেটা হলো ৭১-এর পরাজিত রাজনৈতিক শক্তি। বিএনপির সাথে তারা তখন যোগাযোগটা স্থাপন করে নেই। এর কারণটা হলো বিএনপি বাংলাদেশের এই ধরনের রাজনৈতিক যে পরিবর্তন করে আমেরিকার বা পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য নির্দ্বিধায় সাইন করে বিনা শর্তে করবে, এটা তারা বিশ্বাস করে নাই কখনো। কিন্তু মৌলিক বিষয়টা ঘটলো কখন, যখন দেখা গেল যে এই ডক্টর ইউনূস যে ধরনের আলাপ আলোচনা এবং আরেকজন হলেন আসিফ নজরুল। আমি একটা বিষয় বোধহয় আপনাকে আগেও বলেছিলাম, সে এখানে আসার পর এক বাসায় ওনার ওয়াইফের সাথে আমার দেখা হয় অনেক আগে, মানে ২৪ সনের এপ্রিল মাসে হয়তোবা, আমি যদি ভুল না করে থাকি। ওই ওনার ওয়াইফকে আমি জিজ্ঞেস করি তোমার হাজবেন্ড কোথায় বা আপনার হাজবেন্ড কোথায়, উনি বললেন যে পেন্টাগনে গিয়েছেন। আমি কিন্তু সেদিন এটা মাথায় নেইনি, কিছুই নেইনি। পরবর্তীতে তো এটা সুস্পষ্ট ভাবে পরিষ্কার যে এরা সম্মিলিত ভাবে, আরো অনেক নাম আছে, অনেক, এদেরকে প্রায়ই দেখা যায়, ওরা সম্মিলিত ভাবে আমেরিকাকে যে বিষয়টা বুঝালেন সেটা হলো আমরা সরকার পরিবর্তন করব, তারপর এই করব আমরা, যাতে করে প্রতি ৫ বছর পর পর নতুন কোনো ব্যক্তি ক্ষমতায় আসতে পারে। দীর্ঘ ১৫ বছর ধরে শেখ হাসিনা সকাল বিকাল আপনাদের সাথে ঝগড়া করে, এই করে সেই করে। অতএব সেখানে কি হবে, আমাদের ইন্টারিম সরকার পরিচালনা করার জন্য আপনাদের যে ইউএস বেবি আপনারা তৈরি করে রেখেছেন, আমি বলি স্লিপিং এজেন্ট অলসো, এই ডক্টর ইউনূসকে তারা করলেন। কিন্তু ডক্টর ইউনূস এবং এই গংরা
আপনি সমস্ত কিছু পারলেও আন্তর্জাতিক, উনি আন্তর্জাতিক খেলোয়াড় না, উনি আন্তর্জাতিক ভিক্ষুক ছোটকাল থেকে। কারণ ভিক্ষাবৃত্তি হলো এই এনজিওদের কাজ, এবং সেটাতে আপনার পারদর্শিতা হতে হয়। ছোটকালে আপনার, আমি জানি না, আমি গ্রামে বড় হওয়া, ছোটকালে গ্রামে যখন ভিক্ষা করতে আসে তারা কিন্তু বাড়ির চৌকাঠে বা বাইরে দাঁড়িয়ে গান শুরু করে দেয়। হ্যাঁ, খুব সুরেলা কণ্ঠী গান শুরু করে দেয়, এবং সেই গানের সুরে হলেও আমরা দৌড়াই যাই গানটা শুনতে। তখন বলে যে 2টা ভিক্ষা দাও না মাগো বা বাবা গো। এই বিষয়টা করেন ডক্টর ইউনূস, এবং সেই ডক্টর ইউনূস সেটাতে পারদর্শী থাকলেও দেশ পরিচালনা, রাজনৈতিক ফ্যাব্রিকটাকে সঠিকভাবে বিশ্লেষণ করা এবং সেটার মধ্যে ডিপ্লোম্যাটিকলি সমস্ত কিছু হ্যান্ডেল করা। যেমন আবারও রিপিট করি, আজকে সুযোগ করে দেওয়াতে আপনাকে, আমি যখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেন এবং আওয়ামী লীগকে যখন পুশ করা হয় ক্ষমতার বাইরে, আমাদের প্রচন্ড খারাপ লাগলেও একটা বিষয় পশ্চিমা হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং এখানকার বিশিষ্ট জনদের, যারা ডক্টর ইউনূসের সাথে বিশেষভাবে পরিচিত, তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি যে এখন কি হবে, কি হচ্ছে, ডক্টর ইউনূস কি করবে, তখন তারা সবাই বলতেন যে গিভ হিম এ টাইম, আমরা তাকে সময় দাও। আমি তখন নিজকে প্রশ্ন তৈরি করলাম, আচ্ছা এই ব্যক্তি যদি গত 15 বছরের যারা বাংলাদেশের দুর্নীতির সাথে যুক্ত ছিল, সব প্রশাসনে দুর্নীতি হবে, আমি যে কোনো সেই দুর্নীতিবাদদেরকে যদি জেলে পুরে বলে যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এসবগুলো হলো বাংলাদেশের সম্পদ, আপনারা যারা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন, গত নির্বাচন ভালো ছিল না, আমেরিকা বলছে, আপনারাও বলছেন, অতএব এখানে সবাইকে নিয়ে আমি একটা ভালো নির্বাচন করে আমি আবার শান্তির দূতে। আমি ভাবলাম যে এই স্টাইলে যদি যায় তাহলে আমাদের 71-এর পক্ষের শক্তি কি তার পক্ষে চলে যাবে, তাকে সাপোর্ট করবে? কিন্তু সে কিন্তু ওই পথে না গিয়ে দেশটাকে পুরো ধ্বংস করলো। এটা আমেরিকার জন্য এখন মাথা ব্যথা, যে এরা অপরিপক্ক, এদের সাথে মানুষ নেই, যে মানুষ পরিবর্তন চায়। আর সাধারণত বাংলাদেশের বাঙালিরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এটা আমাদের রক্তে। এটা আমাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিলেও আমি বলবো যে না, কম হয়ে গেছে, এখানে আরেকটু মোটা দেওয়া উচিত ছিল। আরে আমার তো এইটা হলো বাঙালি। অতএব সেই বাঙালিদেরকে শেখ হাসিনা, বাঙালির একটি গৌরবের বিষয়, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর হাত দিয়ে পাকিস্তানের ট্রেন্ড আর পাকিস্তান থেকে যে সকল সৈন্যরা বাংলাদেশে ফেরত আসছে তাদেরকে দিয়ে স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশ আর্মি গঠন করা হয়। এই আর্মিরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তারপর সেই আর্মিকে শেখ হাসিনা গত 15 বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ অর্থনৈতিক স্বাধীনতা, সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে মন জয় করতে পারেননি। লয়ালিটি নেই তাদের লয়ালিটি কোথায়? আমিরে জামায়াত, এই শব্দটা ওয়াকার 2024 সনের 5ই আগস্ট বিকাল 3টা বা 4টার সময় বলেন, বাংলাদেশের সাধারণ কোনো মানুষ, কোন সরকারি অফিসার, কোন আর্মি আমিরে জামায়াত বলে না, এটা বলে তাদের রুকনরা, অনলি জামাতের রুকনরা। আমরা তো জামায়াতই বলি না, আমরা তো জামাত বলি, জামাত, আমরা শব্দটা বলি জামাত। অতএব এইভাবে আমি যেটা বলছি যে আমাদের বাংলাদেশের অবস্থাটা হলো যে এই দেশকে আমরা তো স্বাধীন করলাম, আমাদের কাছ থেকে নিয়ে যাবে। ডক্টর ইউনূস বাংলাদেশের স্বাধীনতার সাথে একেবারেই যুক্ত নয়, কিন্তু উনি যেহেতু ক্ষমতালোভী, ক্রিমিনাল মাইন্ডেড, এবং উনার চুরি যে সকলের জন্য বাংলাদেশে ওনার বিচার হচ্ছে, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে লেবার আইন উনি ভঙ্গ করেছেন এবং এটা প্রমাণিত, সেসবগুলোর জন্য যে উনি ওনার জেল হবে। নট অনলি দ্যাট,
পৃথিবীর সকল দেশের নিয়ম আছে, যেসবগুলো কর্পোরেশন সেসবগুলোতে কত বছর পর্যন্ত আপনি ডিরেক্টর থাকতে পারেন বা না পারেন, যেটা তার সাথে আবার সরকারের অনুদান যুক্ত থাকলে উনি এটা ছাড়বেন না। এই সকল বিষয় মিলে যে ঘটনাটা ঘটলো, এখন দেখা গেল আমেরিকা দেখতে পারলো যে শেখ হাসিনার সরকারের সময় আমরা তাকে তো ওই সরকারকে সহযোগিতা করলাম, তারা আমাদেরকে বুঝ দিল যে না, শেখ হাসিনা খুব খারাপ, কিন্তু তারা সবাই সব সন্ত্রাসী এখন বাইরে, সব সন্ত্রাসীরা সন্ত্রাস। এটা শুধু আমেরিকা হলে বুঝতাম যে লিবিয়া, ইরাক, ইরান সব জায়গায় তাদের মানবাধিকার নিয়ে তাদের টেনশন নেই, কিন্তু বাংলাদেশের পাশে ভারত রয়ে গেছে। এই বাংলাদেশের যে কয়েকটা মিলে এই বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল করলো, এই রাজনৈতিক দল করার যে লোকগুলো, এসবগুলো তো মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে আমরা পরিবর্তন চাই, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য যে নিজেরা মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য মানুষকে ব্যবহার করলো, এটা তো পরিষ্কার। সেখান থেকে তারা বুঝতে পারে না যে ভারত এমন একটা জায়গায় অবস্থান করছে, বাংলাদেশ এবং ভারতের ভৌগোলিক কারণে এখানে ভারতের ইনফ্লুয়েন্সকে ডিঙ্গিয়ে বর্তমানে আগামী 100-200 বছর পর্যন্ত অন্যান্য পরাশক্তিগুলো ইনক্লুডিং চীন এখানে কোনো ধরনের ইনফ্লুয়েন্স রাখার চেষ্টা করবে, কিন্তু এটা দিয়ে কাজ হবে না। অর্থাৎ ভারতের সাথে যেহেতু বর্তমান সরকারের সাংঘর্ষিক অবস্থা, সেই জন্য সারা খুব নিশ্চয়ই, কারণ ভারতের একটা তো বুঝতে পারছেন যে যখন বলা হচ্ছে যে কূটনীতিকদের পরিবারকে সেফে নিয়ে যেতে হবে, এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু ঘটতে পারে। এখানে নির্বাচন একটা ছেলে খেলা বিষয় নয়, এখানে প্রতিদিন ভারতের বিরুদ্ধে উস্কে দেয়া। আর আলটিমেটলি আরেকটা কথা বলি, আপনি আমার স্বভাবসুলভ ভাবেই অ্যাড করি, কারণ এটা তো একটা নেটওয়ার্ক, কথা বললে একটার সাথে আরেকটা যুক্ত। ডক্টর ইউনূস, আমি আবার রিপিট করি, ডক্টর ইউনূস এখন নিজে বাঘের পিঠে শোয়ার হয়ে আছেন, বসে আছেন। এটা কিভাবে? কারণ উনি যেদিন প্রথম আসছেন তখন ভাবলেন যে আমার তো আমেরিকা রয়ে গেছে, হেই ভারত তোমাকে দেখে দেব। উনি ভাবলেন আমাকে তো আমেরিকা তো গ্রিন সি, সেটা এক বিষয়। তারপর উনি চীনে গিয়ে বললেন যে ভারতের 7 সিস্টার কিন্তু ল্যান্ডলক, এটা আমাদের বঙ্গোপসাগরে। সেটা ভারত কিন্তু নোট করলো যে এটা কি বলে, যে হ্যাঁ, চায়নাও বললো যে এটা কি বলে। আমি যেখানে মোদির সাথে আলাপ করছি যে আমরা আর ক্রস বর্ডার মারামারি করব না, আমরা ডিপ্লোম্যাটিকলি কথা বলবো, ডিপ্লোমেসির ভিতরে শেষ করব, সে এসে বলে তুমি আসো ভারত। ওই তারপরে হলো যে এখন ভারতের সাথে ডক্টর ইউনূস যেহেতু বাঘের পিঠ থেকে নামতে পারছেন না, ওনার সর্বশেষ এই পরিকল্পনাটা আমি আজকে আপনার মাধ্যমে বলেই ফেলি। ডক্টর ইউনূসের এখনকার সর্বশেষ যেটা সিরিয়ালি তার সব পরিকল্পনা, সেটা হলো ভারতের সাথে যে কোনো উপায়ে একটা যুদ্ধ বাজিয়ে দেয়।